কারণে কাঁচা উঠোনে জল জমে গিয়েছিল, আর ছাদের ধার থেকে টপ টপ করে পড়া জলের ফোঁটা আমার ছোট্ট পা দুটো ভিজিয়ে দিচ্ছিল। আমি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মায়ের কান্নার হেঁচকির শব্দ শুনছিলাম। মা সবসময় চেষ্টা করতেন তার কান্নার আওয়াজ যেন আমার কানে না পৌঁছায়, কিন্তু বাচ্চা যত ছোটই হোক না কেন, মায়ের দুঃখ সে টের পেয়েই যায়। সেদিন প্রথমবার আমি গভীরভাবে অনুভব করলাম যে আমি একা, আমার বাবা নেই। বাবার মৃত্যুর পরে আমরা দুজন কাকার দয়ায় বেঁচে রইলাম। তিনি বিদেশে থাকতেন, সেখান থেকে টাকা পয়সা পাঠাতেন ঠিকই, কিন্তু কোনো দিনও বলেননি যে আমার ভাতিজা এবং তার মায়ের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। বাড়িতে কাকিমার রাজত্ব ছিল, আর তার চোখে আমরা ছিলাম শুধুই একটা বোঝা। কাকিমার সেই কথা আমার কানে সবসময় বাজত। তিনি বলেছিলেন, তোর মাকে আমি দাসী বানিয়ে রাখব, আর তোকে কখনো শান্তিতে থাকতে দেব না। তখন আমি এতটাই ছোট ছিলাম যে এই কথার মানে বোঝার ক্ষমতাও আমার ছিল না। আমার কাছে দিনের সবচেয়ে মূল্যবান সময় ছিল যখন মা নিজের কোমল হাত আমার মাথায় বুলিয়ে বলতেন, বাবা, একদিন আসবে যখন ভগবান আমাদের সুখ দেবেন। তবে মনে রেখো, কেবল ধৈর্যধারীদেরকেই ভগবান সুখ দেন। মায়ের কথায় অদ্ভুত এক শক্তি ছিল। আমি জেদ করতাম, আমার ওই খেলনাটা চাই, যেটা কাকার ছেলের কাছে আছে। কিন্তু মায়ের একটিমাত্র দৃষ্টি দেখেই আমি চুপ করে যেতাম। কাকার ছেলে অমিত বিভিন্ন গাড়ি, বড় বড় বল এবং আরও অন্যান্য জিনিস নিয়ে বারান্দায় বসে খেলত, আর আমি দূরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকতাম। মন চাইত এক মুহূর্তের জন্য হলেও খেলনাগুলো আমার হাতে আসুক, কিন্তু আমি নিজের ভেতরের ইচ্ছেগুলোকে মেরে ফেলতে শিখে গিয়েছিলাম। একদিন আমরা দুজন ঘরের কোণে বসেছিলাম। হঠাৎ কাকিমা এসে মাকে ঝাঁকুনি দিয়ে বলবেন, কাপড়গুলো এখনো ধোওনি কেন? তুমি তো কিছুই পারো না। ইস, আমার স্বামী যদি বুঝত যে কত বড় বোঝা আমাদের কাঁধে চেপেছে। মা তখন মাথা নিচু করে শুধু বললেন, এখনই ধুয়ে দিচ্ছি। গ্রামের বাচ্চারা আমার সঙ্গে খেলতেও চাইত না। তারা ঠাট্টা করে বলতো, এই দেখ, ভিখারির ছেলে চলে এসেছে। আমি চুপচাপ তাদের পাশ কাটিয়ে যেতাম, বুকের ভেতর ঝড় উঠত, কিন্তু মুখে একটি কথাও ফুটত না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, আমি জেগে থাকতাম, আর অন্ধকারে শুয়ে শুয়ে ভাবতাম, যদি আমার বাবা বেঁচে থাকতেন তবে হয়তো আমাদের সাথে এসব কিছুই ঘটত না। কিন্তু তখনই মায়ের সেই কথাটা মনে পড়ত যে ধৈর্যশীল মানুষকে ভগবান কোনো দিন খালি হাতে ফেরান না। আর আমি চোখের জল মুছে ঘুমিয়ে পড়তাম। সেই দিনটার কথা আমার এখনো মনে আছে, যখন মা আমার পুরনো ছেঁড়া জামাটা জায়গায় জায়গায় সেলাই করে দিয়েছিল আর হেসে বলেছিল, দেখ, এখন একেবারে নতুনের মতো লাগছে। আমি হাসি মুখে মাথা নাড়লেও মন জানত সেই হাসি আসলে নিছক সান্ত্বনা। আমি ছোট ছিলাম, কিন্তু সময় আমাকে অনেক আগেই বড় করে তুলেছিল। আমি খেলা, জেদ করা ছেড়ে শুধু মায়ের কথায় ভরসা রাখতে শুরু করেছিলাম যে একদিন সুখ আসবে। কিন্তু সেই দিনের অপেক্ষা কত লম্বা আর কঠিন হবে সেটা শুধু আমি আর মাই জানতাম। সেদিন বৃষ্টিতে গ্রামের রাস্তা কাদায় ভরে গিয়েছিল। আমি সাবধানে পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ সামনে কয়েকজন ছেলে এসে পড়ল। তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলল, এই দেখ, ভিখারির ছেলে বেরিয়েছে। অন্যজন ব্যঙ্গ করে জবাব দিল, হ্যাঁ, এ তো ভিখারিরই ছেলে, কেননা মানুষে বাড়ির কাপড় ধুয়ে তবেই খেতে পায়। আমার পা যেন হঠাৎ থেমে গেল, আর আমি তাদের দিকে তাকালাম, কিন্তু মুহূর্তেই দৃষ্টি নামিয়ে নিলাম। তারা আমার ছেঁড়া জামার দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগল, কেননা মায়ের করা সেলাইগুলো জামার হাতায় স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার চপ্পলও জায়গায় জায়গায় ফাটা ছিল। একজন ইচ্ছে করেই আমার চপ্পলের দিকে আঙুল তুলে বলল, আরে, এর চপ্পলটা দেখ কি সুন্দর। কথা বলতে বলতেই তারা আরও জোরে হেসে উঠল। আমি সাহস করে বললাম, আমি ভিখারি নই, আমার মা কাজ করে। কিন্তু এই কথা শুনেই তারা আরও জোরে হাসল, এবং একজন এসে আমার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, মিথ্যে বলিস না, আমরা সবাই দেখেছি তোর মা কাপড় ধোয়, বাসন মাজে, এটা তো ভিখারিদেরই কাজ। তাদের কথা শুনে আমার কান লাল হয়ে উঠল। কিছু বলতে চাইলেও শব্দ যেন গলায় আটকে গেল, আর আমি তাড়াতাড়ি ওদের পাশ কাটিয়ে চলে এলাম। পিছন থেকে আবার আওয়াজ এলো, এই রে, ভিখারি সাহেব রেগে গেছেন। তাদের সেই বিদ্রূপের কথা আমার ভেতরের আগুনকে আরও জ্বালিয়ে দিল, আর আমি বাড়িতে ঢুকে এক কোণে চুপ করে বসে রইলাম। মা আমাকে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কার্তিক, কি হয়েছে বাবা, এত চুপচাপ কেন? আমি চোখ সরিয়ে নিয়ে শুধু বললাম, কিছু না মা।
কিন্তু আমার চোখ ভিজে উঠেছিল, তাই মা আমার কাঁধে হাত রেখে আস্তে করে বললেন, বাবা, দুনিয়া যাই বলুক না কেন, আমাদের নিজেদের কাজ দিয়ে উত্তর দিতে হবে। মানুষ আমাদের মন ভেঙে দিতে পারে, কিন্তু ভগবান আবার সেই মন জুড়ে দেন। কিছুদিনের মধ্যে দীপাবলি আসছিল, তাই পাড়ার সব বাচ্চারা নতুন জামাকাপড় পরে খেলছিল। আমি বাড়ির বারান্দায় বসেছিলাম। মা পুরনো কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে এনে বললেন, কার্তিক, এটা পরে নে, দেখবি এটা পরে তোকে খুব সুন্দর লাগবে। আমি শার্টটা পরেছিলাম, কিন্তু বুকের ভেতরে যেন একটা কাটা বিঁধছিল। বাইরে বের হতেই দেখলাম সব বাচ্চা নতুন পোশাক পরে আছে। একজন আমাকে দেখে বলল, এ কি, তুই তো আবার পুরনো জামা পরেই চলে এলি। অন্যজন ঠাট্টা করে বলল, এ নতুন জামা কেনার টাকা কোথায় পাবে? এ কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমি চুপচাপ তাদের সাথে খেলায় যোগ দিতে চাইলাম, কিন্তু তাদের মধ্যে একজন হাতে বল নিয়ে বলল, না না, ওকে খেলতে নিও না, ওর জামা থেকে দুর্গন্ধ আসছে। অন্যজন সাথে সাথে যোগ করল, যদি বলটা ফেটে যায় তাহলেই ভিখারি কোথা থেকে নতুন বল এনে দেবে। তাদের এ সমস্ত কথা শুনে আমার বুকটা দুঃখে ভরে এলো, আর আমি আবার বাড়ি ফিরে এলাম। মা দরজায় দাঁড়িয়ে আমার চেহারা দেখে জিজ্ঞেস করলেন, কি রে, আবার কেউ কিছু বলেছে নাকি? আমি কাঁপা গলায় বললাম, মা, সবাই আমাকে ভিখারি বলে, তারা বলে আমি ভিখারির ছেলে। আমার কথা শুনে মায়ের চোখে জল এসে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে আমাকে বললেন, বাবা, মানুষ মনে কষ্ট দেবে, কিন্তু মনে রেখো, আমরা কোনোদিন কারো কাছে কিছু চাইতে যাইনি, আমরা পরিশ্রম করে খাই। মানুষ যা খুশি বলুক, আমাদের ধৈর্য ধরে বাঁচতে হবে। মায়ের কথা আমি হৃদয়ে গেঁথে নিলাম, কিন্তু ভেতরে ভেতরে কোথাও এক অদৃশ্য ক্ষত তৈরি হচ্ছিল, আর তাদের প্রতিটি বিদ্রূপ সেই ক্ষতকে আরও গভীর করে দিচ্ছিল। সেই দিনই আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে একদিন আমি সবাইকে প্রমাণ করে দেব যে গরিবের ছেলে হওয়া কোনো অভিশাপ নয়। গরমের এক তপ্ত দুপুরে মা পুরনো কাপড়ে সেলাই করছিলেন। হঠাৎ কাকিমা তীক্ষ্ণ গলায় চিৎকার করে বললেন, কার্তিক, ভিখারির মতো দাঁড়িয়ে আছিস কেন? দোকান থেকে তাড়াতাড়ি আটা আর ঘি নিয়ে আয়। আমি মাথা নিচু করে ঘরে ঢুকতেই মা বললেন, বাবা, সোজা পথে যাস, কোথাও দাঁড়াবি না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, আর আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। গলিতে হাঁটতে হাঁটতে নিজের জামার পকেটটা শক্ত করে আঁকড়ে ধরেছিলাম, কেননা পকেটে কয়েকটা টাকা ছিল, যেটা কাকিমা আমার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। মনের ভেতর একটাই ভয় হচ্ছিল যে সেই ছেলেগুলো আবার আমার সামনে এসে না পড়ে। কিন্তু দুর্ভাগ্য যে গলির বোড়ে পৌঁছাতেই দেখলাম তারা সবাই সেখানেই দাঁড়িয়ে আছে। একজন আমাকে দেখেই চিৎকার করে বলল, আরে, এ তো ভিখারি আসছে। অন্যজন আমার পকেটের দিকে তাকিয়ে বলে উঠল, আরে, ওর পকেটে তো টাকা, নিশ্চয়ই কারো পকেট মেরেছে। আমি হাত জোর করে বললাম, না, দোকান থেকে জিনিস আনতে কাকিমা আমাকেই টাকাগুলো দিয়েছেন। কিন্তু তাদের হাসি থামল না, আর তাদের মধ্যে একজন দৌড়ে এসে আমার পকেট থেকে টাকা বের করে নিল, আর সবাইকে দেখিয়ে বলল, দেখ, আমরা একে হাতে নাতে ধরে ফেলেছি। বাকি ছেলেরা হো হো করে হাসতে লাগল। আমি চিৎকার করে বললাম, এটা আমার কাকিমার টাকা, ফিরিয়ে দাও। কিন্তু তারা আমার কথা নিয়ে মজা করতে লাগল। হঠাৎ পেছন থেকে কেউ ধাক্কা দিল, আর আমি মাটিতে পড়ে গেলাম। তারপরে তারা আমাকে ঘিরে ফেলল আর মারতে শুরু করল। কেউ লাথি তো কেউ ঘুষি মারল, আর একসাথে চোর বলে চিৎকার করতে লাগল। আমি কষ্টে কাঁপতে কাঁপতে বারবার বলতে লাগলাম, আমি চুরি করিনি, ভগবানের দিব্যি, এগুলো আমার কাকিমা আমাকে বাজার আনতে দিয়েছেন। এদিকে আস্তে আস্তে গলিতে লোকজন জমা হতে লাগল। একজন মহিলা তাচ্ছিল্যের সুরে বললেন, এ তো সেই ছেলে যার মা কাপড় ধোয়। প্রথম থেকেই এর ওপরে আমার সন্দেহ ছিল। অন্যজন যোগ করল, চোরের লক্ষণ এটাই যে সে সবসময় বলে আমি চুরি করিনি। আমি চিৎকার করে বললাম, বিশ্বাস করুন, এগুলো আমার নয়, কাকিমা বাজার আনতে দিয়েছেন। কিন্তু আমার কথা কেউ শুনতে চাইল না। একজন আমার চুল ধরে টেনে বলল, চোরকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত। ঠিক তখনই দোকানের মালিক সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি হইচড়ি শুনে তাড়াতাড়ি এগিয়ে এলেন। এরপরে তিনি আমার হাত শক্ত করে ধরে ভিড় থেকে আলাদা করলেন, আর গর্জে উঠে বললেন, এসব কি হচ্ছে? এ আমার খরিদ্দার, তোরা ওকে মারছিস কেন? মুহূর্তে সবাই চুপ মেরে গেল, কিন্তু ছেলেদের একজন ইতস্তত করে বলল, এ চুরি করছিল, আমরা হাতে নাতে ধরেছি। দোকানদার সবাইকে কড়া চোখে দেখে বলল, মিথ্যে বলিস না, এই ছেলে রোজ আমার দোকানে আসে এবং সৎভাবে জিনিসপত্র কিনে নিয়ে যায়। তোদের লজ্জা করে না?
একটা বাচ্চার ওপর মিথ্যে অপবাদ দিচ্ছিস? আমি তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। দোকানদার আমাকে সামলে নিলেন আর সেই টাকা ফেরত দিয়ে বললেন, যা বাবা, জিনিস কিনে নে, ভয় পাস না, আমি আছি। তার কণ্ঠে এমন ভরসা ছিল যা হয়তো আমার জীবনে প্রথমবার কেউ আমাকে দিল। বাজার নিয়ে বাড়ি পৌঁছতেই দেখি কাকিমা দরজার সামনে দাঁড়িয়ে। তিনি রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললেন, এত দেরি হলো কেন? কোথাও গিয়ে খেলছিলি না তো? দুরু দুরু বুকে আমি তাকে সব বললাম, যে কিভাবে রাস্তায় ছেলেরা আমাকে চোর বলে মারছিল আর দোকানদার আমাকে বাঁচালো। আমার কথা শুনে কাকিমা চিৎকার করে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই ওরা ঠিকই বলছে, তোর কাজই তো চুরি করা। এখন থেকেই এই অবস্থা তোর, না জানি বড় হয়ে কি হবে তোর। তার আওয়াজ এত জোরে হল যে মা রান্নাঘর থেকে ছুটে এসে বললেন, না বোন, আমার ছেলে মিথ্যে বলছে না। কাকিমা আমার মায়ের দিকে কটমট চোখে তাকিয়ে বললেন, চুপ থাক, তোর ছেলে আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে। লোকজন বলছে তোর ছেলে চুরি করেছে, তোকে আমি আর সামলাতে পারব না। এ কথা বলেই তিনি জিনিসপত্র মাটিতে ছুঁড়ে ফেলে গটগট করে ভেতরে চলে গেলেন। মা আমাকে বুকে টেনে নিলেন, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, আর তিনি কাঁপা গলায় বললেন, বাবা, আমি জানি তুই চোর নোস। আমি মায়ের চোখের জল মুছে দিয়ে বললাম, মা, আমি প্রতিজ্ঞা করছি, একদিন আমি সবাইকে প্রমাণ করে দেখাব যে আমি চোর নই, আমি সত্যি কথা বলি। সেদিন আমি প্রথমবার বুঝেছিলাম যে মিথ্যে অভিযোগের বিষ কতটা তিক্ত হয়। রাতে অন্ধকার ঘরে খাটের ওপর আমি এপাশ ওপাশ করছিলাম। মা আমার পাশে শুয়েছিলেন, কিন্তু তিনি ঘুমাননি। আমি আস্তে করে বললাম, মা। মা চমকে উঠে বললেন, কি হলো বাবা? আমি ইতস্তত করে বললাম, মা, আমি পড়াশোনা করতে চাই। তিনি আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে বললেন, কার্তিক, এই চিন্তা তোর মনে কবে থেকে এলো? আমি ধীরে বললাম, যখনই আমি অন্য বাচ্চাদের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে দেখি, তখন আমার মন চায় আমিও তাদের মতো বই পড়ি। মা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাবা, আমারও তো ইচ্ছে করে, কিন্তু পরিস্থিতি। আমি তৎক্ষণাৎ মায়ের কথা কেটে বললাম, মা, আমি সব কিছু সহ্য করে নেব, তুমি শুধু আমাকে স্কুলে পাঠিয়ে দাও। পরের দিন কাকিমা রান্নাঘরে বসে সবজি কাটছিলেন। তখন মা সাহস সঞ্চয় করে আস্তে করে বললেন, বোন, একটা কথা ছিল। কাকিমা তির্যক হাসি দিয়ে বললেন, হ্যাঁ বলো, কি কথা? মা সাহস জোগাড় করে বললেন, আমি চাই কার্তিক স্কুলে যাক, পড়াশোনা করে কিছু হোক। কাকিমা সঙ্গে সঙ্গে সবজি কাটা থামিয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, এ যাবে স্কুলে? এর স্কুলের খরচ দেবে কে? আমি আমার স্বামীর ওপর আর কোনো বাড়তি বোঝা চাপাতে পারব না। মা চোখ নামিয়ে আস্তে করে বললেন, আমি শুধু চাই ও পড়ুক, কিছু শিখুক। কাকিমা ঠাট্টা করে হেসে উঠে বললেন, এ আবার পড়াশোনার যোগ্য নাকি? স্কুলে যাবার বদলে একে কোনো কাজে ভর্তি করিয়ে দাও। আমি আঙিনায় খেলতে চেষ্টা করছিলাম, কিন্তু মায়ের অবস্থা দেখে থেমে গেলাম এবং আস্তে করে জিজ্ঞেস করলাম, মা, কাকিমা কি বললেন? মা আমার দিকে তাকিয়ে চোখের জল লুকাতে লুকাতে বললেন, বাবা, সে রাজি হয়নি, বলেছে তুই স্কুলে যেতে পারবি না। আমার নিঃশ্বাস যেন আটকে গেল। তারপরেও আমি বললাম, কিন্তু মা, আমার তো পড়ার খুব শখ, তাহলে আমি কেন যেতে পারব না? মা আমাকে বুকে টেনে নিয়ে বললেন, কার্তিক, কখনো কখনো শখ বুকের ভেতর চেপে রাখতে হয়। আমি তার কাঁধে মুখ গুজে কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি প্রতিজ্ঞা করছি, যাই হোক না কেন, আমি অবশ্যই পড়ব। এমন সময় কাকিমা বারান্দায় এসে জোরে চিৎকার করে বললেন, পড়াশোনা দিয়ে পেট ভরে না, ওকে দোকানে কাজে লাগিয়ে দাও। মা কিছুই বললেন না, শুধু চোখ নামিয়ে নিলেন। কিন্তু আমি স্পষ্ট গলায় বললাম, আমি না খেয়ে থাকব, তবু পড়াশোনা করব। আমার কথা শুনে কাকিমা হো হো করে হেসে উঠলেন এবং বললেন, ভিখারিনীর ছেলেও স্বপ্ন দেখছে নাকি, দেখা যাক কবে সে স্বপ্ন পূরণ হয়। এ কথা বলেই তিনি ভেতরে চলে গেলেন। মা আমার হাত ধরে আস্তে করে বললেন, বাবা, এদের কথায় মন খারাপ করিস না, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি কিছু একটা করবেন। সারা রাত কেটে গেল, কিন্তু আমার চোখে ঘুম এলো না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে কাকিমা যতই বাধা দিক, আমার পড়াশোনার স্বপ্ন আমি নষ্ট হতে দেব না। সকালের সূর্য তখনও ওঠেনি, হঠাৎ কাকিমার গলা শুনতে পেলাম, কার্তিক, তৈরি হয়ে নে, আজ থেকেই তোকে দোকানে কাজ করতে যেতে হবে। কাকিমার কথা শুনে আমি আঁতকে উঠলাম। মা কিছু বলতে চাইছিলেন, কিন্তু কাকিমা হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন এবং কড়া গলায় বললেন, এ স্কুলে যাওয়ার জেদ করলে সংসার চলবে কিভাবে? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মা আমার দিকে অসহায়তার চোখে তাকালেন। আমি জানতাম তিনি চাইলেও কিছু করতে পারবেন না।
তাই আমি কাকিমার সঙ্গে গলি দিয়ে বেরিয়ে গেলাম। কিছু দূরেই ছিল সেই দোকান যেখানে আমাকে কাজ করতে হবে। দোকানের মালিক মোটামুটি মাঝবয়সী এক লোক। সে আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন, কাজ করতে পারবে তো? কাকিমা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ অবশ্যই পারবে, বাড়িতে বসে থাকার চেয়ে তো ভালো। মালিক মাথা নেড়ে বললেন, ঠিক আছে, দেখা যাক। কাকিমা চলে গেলেন আর আমি একা রয়ে গেলাম। প্রথমে আমাকে ছোটখাটো কাজ দেওয়া হলো, কখনো মেঝে পরিষ্কার করা তো কখনো মালপত্র ওঠানো। দোকানে সব সময় ভিড় লেগে থাকত, ক্রেতারা আসত, জিনিস কিনত আর চলে যেত। সারা দিন আমি ছুটোছুটি করতাম আর সন্ধ্যা নাগাদ ক্লান্তিতে ভেঙে পড়তাম। একদিন মালিক বললেন, কার্তিক, চালের বস্তাটা গুদামে রেখে আয়। বস্তা এত ভারী ছিল যে আমার পা টলতে লাগল। মেঝেতে নামানো মাত্রই আমি হাঁপিয়ে উঠলাম। মানিক হেসে বললেন, সাহস রাখ, কাজ শিখে যাবি। আমি মাথা নিচু করে শুধু বললাম, হ্যাঁ। কখনো দোকান ফাঁকা থাকলে আমি দরজার কাছে দাঁড়িয়ে সামনে দিয়ে স্কুলে যাওয়া বাচ্চাদের দেখতাম আর দীর্ঘশ্বাস ফেলতাম। মনে হতো আমিও যদি তাদের সঙ্গে যেতে পারতাম। একদিন 2 ছেলেকে যেতে দেখলাম। তারা আমাকে দেখে থেমে গেল। একজন বলল, দেখ, এ তো সেই ছেলে যে আমাদের সঙ্গে খেলতে চাইতো, এখন দোকানের চাকর হয়েছে। অন্যজন হো হো করে হেসে উঠল। তাদের কথায় আমার বুকটা হু হু করে কেঁদে উঠল, কিন্তু আমি কিছুই বললাম না। চুপচাপ ঝাড়ু তুলে ঝাড় দিতে লাগলাম। সন্ধ্যায় যখন দোকান বন্ধ হতো তখন আমি বাড়ি গিয়ে বসে পড়তাম। হাতে ফোসকা পড়ে যেত, কিন্তু মাকে কিছুই বলতাম না, যাতে তিনি কষ্ট না পান। দিন কেটে যাচ্ছিল আর আমার মনে হচ্ছিল যে আমার স্বপ্ন যেন আরও দূরে সরে যাচ্ছে। একদিন মালিকের ছেলে দোকানে এসে জানালার পাশে বসে বই পড়তে লাগল। সে কিছু শব্দ পড়ছিল আর কলম দিয়ে লিখছিল। আমি কাছে গিয়ে নীরবে তাকিয়ে রইলাম। বুকের ভেতর আবার সেই আগুন জ্বলে উঠল, আর আমি মনে মনে বললাম, না, এই তো আমার স্বপ্ন, এটা মরতে পারে না। এমন সময় মালিক ডাকলেন, কার্তিক, এখানে আয়। আমি সঙ্গে সঙ্গে বাস্তবে ফিরে এলাম এবং দৌড়ে তার কাছে গেলাম। দিনগুলো দীর্ঘ হচ্ছিল, খাটুনি বাড়ছিল, কিন্তু পড়াশোনার ইচ্ছেটা মরে যাওয়ার বদলে আরও গভীর হতে লাগল। দুপুরের দিকে দোকানে ভিড় একটু কম থাকত। এমন সময় প্রতিদিন মালিকের ছেলে দোকানে এসে বই খুলে পড়ত। আমি ইতস্তত করে তার কাছে গিয়ে দাঁড়াতাম। সে বই পড়ত আর আমি চোখ মেলে প্রতিটি শব্দ চিনতে চাইতাম। কয়েকদিন এভাবেই চলল। মন চাইত প্রতিটি পাতায় হাত বোলাই, কিন্তু সাহস হতো না। একদিন সে বই রেখে জল খেতে গেল, আর আমি সুযোগ দেখে তাড়াতাড়ি বইটা হাতে টেনে নিলাম আর চোখ ভরে অক্ষরগুলো দেখতে লাগলাম। হঠাৎ পিছন থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো, কার্তিক! আমি আঁতকে উঠলাম, হাত থেকে বই পড়ে গেল। পেছনে ঘুরে দেখি দোকানের মালিক দাঁড়িয়ে আছেন। ভয়ে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, আর আমি তৎক্ষণাৎ হাত জোর করে কাঁপা গলায় বললাম, মালিক, মাফ করে দিন, আর কখনো বই হাতে নেব না। আমি ভাবছিলাম এখন হয়তো বকুনি খাব, অথবা কাজ থেকে বের করে দেবেন, কিন্তু মালিক নীরবে আমার দিকে তাকালেন। তার চোখে কঠোরতা ছিল না, বরং যেন আমায় যাচাই করছিলেন। ধীরে ধীরে তিনি বললেন, কার্তিক, তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে? আমি কাঁপা গলায় উত্তর দিলাম, হ্যাঁ, খুব ইচ্ছে আছে, কিন্তু আমার অনুমতি নেই। মালিক আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, শখ লুকোনোর জিনিস নয়, এটা তো ঈশ্বরের দেওয়া ইচ্ছাশক্তি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি চেয়ারে বসে বললেন, দোকানের কাজ আলাদা, কিন্তু যদি তোর পড়ার জেদ থাকে তবে আমি তোকে সাহায্য করব। আমার বুকটা জোরে জোরে ধুকধুক করতে লাগল, আর আমি অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, সত্যি? আপনি সত্যি বলছেন? তিনি মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি তোকে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেব, ওখানে খরচ কম লাগে, বাকি ব্যবস্থাও আমি নিজেই করে দেব। আমার চোখ জলে ভিজে গেল। মনে হলো যেন অন্ধকার ঘরে হঠাৎ করে প্রদীপ জ্বলে উঠেছে। আমি উৎফুল্ল কণ্ঠে বললাম, মালিক, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। তিনি হেসে বললেন, এটা উপকার নয়, এটা তোমার অধিকার। তবে মনে রেখো, দোকানের কাজও একই সঙ্গে চালিয়ে যেতে হবে, পরিশ্রম 2 দিকেই করতে হবে। আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, অবশ্যই, আমি দিনরাত পরিশ্রম করব, শুধু একবার সুযোগ দিন। সেদিন রাতে আমার চোখে একটুও ঘুম ছিল না। মনে এক অদ্ভুত আলো জেগে উঠেছিল, যা আগে কোনোদিন অনুভব করিনি। সকালের বাতাস ছিল সতেজ, কিন্তু আমার বুকের ধুকপোকানি জোরে জোরে বাজছিল, কেননা এটাই ছিল প্রথম দিন যখন আমি স্কুলে যাচ্ছিলাম। মালিক আমাকে কিছু পুরনো কাপড় আর একটা ব্যাগ দিলেন, তাতে কয়েকটি বই আর একটা খাতা রাখা ছিল।
আমি ব্যাগ কাঁধে তুলে নিলাম আর ধীরে ধীরে পা ফেলে বেরিয়ে পড়লাম। পাড়ার লোকেরা আমায় দেখতে পায়নি, না হলে প্রশ্ন শুরু হয়ে যেত। স্কুলের গেটের সামনে এসে কিছুক্ষণের জন্য আমার পা থমকে গেল। এরপরে ভেতরে পা রাখতেই চোখের সামনে একেবারে নতুন এক দুনিয়া ভেসে উঠল। কাঠের বেঞ্চ, চক ধুলোয় ভরা বোর্ড আর বইয়ের গন্ধ, এসব আমার কাছে যেন স্বপ্নের মতো। দিনের বেলায় আমি স্কুলে যেতাম, আর সন্ধ্যায় দোকানে ফিরে এসে আগের মতোই সব কাজ করতাম। গ্রাহকদের জিনিসপত্র দিতাম, দোকান পরিষ্কার করতাম। জীবন সহজ ছিল না, কিন্তু আমার মনোবল প্রতিদিন আরও দৃঢ় হচ্ছিল। আমার কাকিমা কিছুই জানতেন না। তিনি ভাবতেন আমি সারাদিন দোকানেই থাকি। পাড়ার লোকেরাও কিছুই জানত না, কেননা এখানের বাচ্চারা সবাই বেসরকারি স্কুলে পড়ত, আর আমিও খুব সাবধানে সব লুকিয়ে রাখতাম যাতে কারো সন্দেহ না হয়। স্কুলের ব্যাগ সবসময় দোকানের ভেতরেই রেখে দিতাম। স্কুলে পড়াশোনা আমার জন্য সহজ ছিল না, কেননা অন্য বাচ্চারা আগে থেকেই অনেক কিছু জানত, তাই আমাকে একেবারে গোড়া থেকে শুরু করতে হয়েছিল। কখনো কখনো অক্ষর জটলা পাকিয়ে যেত, কিন্তু শিক্ষকের ধৈর্য আর আমার পরিশ্রমে আস্তে আস্তে সব শিখে নিতে লাগলাম। একদিন স্কুল থেকে ফেরার সময় সামনে সেই ছেলেগুলো দাঁড়িয়েছিল যারা আগে আমায় হেনস্থা করত। আমার হাতে ব্যাগ দেখে তাদের একজন ব্যঙ্গ করে বলল, ওহো, ভিখারির ছেলে ব্যাগ নিয়ে ঘুরছে, পড়াশোনা করে কি হবে? আরেকজন বলল, এসব দেখানোর জন্য, আসল কথা হলো ও দোকানের চাকর। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ব্যাগ শক্ত করে ধরে দ্রুত পায়ে এগিয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম, একদিন এই ব্যাগই হবে আমার ভরসা। বাড়িতে মা তখনও কিছুই জানতেন না, কেননা আমি সব কিছু গোপন রেখেছিলাম। কিন্তু এক সন্ধ্যায় যখন আমি দোকানের কোণে বসে বই খুলে পড়ছিলাম, তখন মালিক হেসে বললেন, কার্তিক, তোর পড়ার আগ্রহ দেখে আমি খুব খুশি হই, কিন্তু তোর উচিত বাড়িতেও পড়াশোনার পিছনে কিছুটা সময় দেওয়া। তাই তোর মাকে বলে দে যে তুই পড়াশোনা করছিস। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বললাম, না মালিক, যদি কাকিমার কানে এই কথাটা যায় তবে সব নষ্ট হয়ে যাবে। তিনি আবার হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু অন্তত মাকে তো তোর বলা উচিত। সেই রাতেই সাহস করে আমি মাকে বললাম, মা দেখো, আমি এখন স্কুলে যাই, মালিক আমার ভর্তি করিয়ে দিয়েছেন। মায়ের হাত কাঁপছিল, চোখ জলে ভরে উঠেছিল, আর তিনি বারবার বলতে লাগলেন, আমার ছেলে স্কুলে যায়, সত্যি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা, দিনে স্কুল আর সন্ধ্যায় দোকান। মা কেঁদে ফেললেন আর আমায় বুকে জড়িয়ে ধরে বললেন, ভগবান তোর ভাগ্য ভালো করুক বাবা। মায়ের আনন্দই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল, আর আমি তাকে প্রতিশ্রুতি দিলাম, মা, যত কষ্টই হোক আমি কোনো দিন পড়াশোনা ছেড়ে দেব না। দিন কেটে যাচ্ছিল। দিনে স্কুল, তারপর সন্ধ্যায় দোকান, আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন আমি প্রদীপের তলায় বসে পড়তাম। অনেক সময় চোখে ঘুম ভর করত, কিন্তু আমি জোর করে চোখ খুলে বই পড়ে যেতাম। একদিন স্যার আমাকে ক্লাসের সামনে দাঁড় করিয়ে বললেন, কার্তিক, এই কবিতাটা পড়ে শোনাও। আমার বুক জোরে ধুকপুক করতে লাগল। দ্বিধা নিয়ে পড়া শুরু করলাম। শব্দগুলো কঠিন ছিল, কিন্তু আমি পুরো কবিতাটাই পড়ে শেষ করলাম। ক্লাসে সবাই হাততালি দিল, আর আমার মুখ আনন্দে ভরে উঠল। এটাই প্রথমবার যখন কেউ আমার প্রশংসা করেছিল। দোকানে কাজের চাপ কম ছিল না। অনেক সময় বস্তা তুলতে গিয়ে হাতে ব্যথা লাগত, গ্রাহকরাও বকাঝকা করত, কিন্তু ভেতরে ভেতরে আমি নিজেকে বলতাম, সব কিছু সহ্য করে আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আশেপাশের কিছু লোক মাঝে মধ্যে মালিককে জিজ্ঞেস করত, এই ছেলেটা রোজ কোথায় যায়? মালিক শুধু হেসে বিষয়টা এড়িয়ে যেতেন। আমি প্রাণপণ চেষ্টা করতাম যাতে এই খবর কাকিমার কানে না পৌঁছায়। মা যখন আমাকে বইয়ে ডুবে থাকতে দেখতেন তখন নিঃশব্দে আশীর্বাদ দিতেন। আমি জানতাম এ পথ সহজ নয়, কিন্তু রাত দিনের পরিশ্রম ফল দিতে শুরু করল। প্রথমে অনেক কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে প্রশ্ন, শব্দ, বাক্য সব বুঝতে শিখলাম। স্যার প্রায়ই বলতেন, কার্তিক, তোমার আগ্রহ অন্যদের থেকে অনেক বেশি। তার এই কথাটা আমার কাছে পুরস্কারের মতো মনে হতো। কয়েক মাস পর স্কুলে পরীক্ষার ফল বেরোল, আর সেখানে আমি ভালো পজিশন পেয়েছিলাম। বাড়ি ফিরে আমি মাকে বললাম, মা, আমি পাশ করেছি। মা ভগবানকে ধন্যবাদ দিলেন আর চোখে জল নিয়ে বললেন, বাবা, ভগবান তোর ভবিষ্যৎ সুন্দর করুন। ওদিকে আমার কাকিমার ছেলে একটা বড় স্কুলে পড়ত। তার কাছে ইউনিফর্ম থেকে শুরু করে সব রকমের সুযোগ সুবিধা ছিল। যখন সে সকালে গাড়িতে চেপে স্কুলে যেত,
পুরো পাড়া তাকিয়ে দেখত আর বলতো, আহা কি ভাগ্য, একদিনে বড় অফিসার হবে। এভাবেই কয়েক বছর কেটে গেল। একদিন কাকিমা সবার সামনে গর্ব করে বললেন, আমার ছেলে শহরের বড় ইউনিভার্সিটিতে পড়ছে, বড় অফিসার হবে। তারপর আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, এ তো জীবন দোকানে বসে মাল বেচেই কাটাবে। তার কথা আমার মনে আঘাত দিল, কিন্তু আমি চুপ করে রইলাম। পরের বছর পরীক্ষায় আমি আবার সফল হলাম। মালিক প্রায়ই বলতেন, কার্তিক, আমার মনে হয় তুই অনেক দূর যাবি। আমি হেসে বলতাম, আমার জন্য শুধু প্রার্থনা করবেন। আমার কাকিমার ছেলে যখন ইউনিভার্সিটি থেকে ছুটিতে আসত, তখন বাড়ি সরগরম হয়ে থাকত। তার বন্ধুরা আসত, পার্টি হতো, হাসি ঠাট্টায় ভরে উঠত চারদিক। একবার কলেজ স্তরে প্রতিযোগিতা হলো। আমি তাতে অংশ নিলাম এবং পুরস্কার পেলাম। স্যার সবার সামনে আমাকে সাবাস দিলেন। সেই মুহূর্তে আমার মনে হল, স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে আমি মাকে পুরস্কার দেখালাম। তার চোখে আনন্দ ফুটে উঠল। তিনি বললেন, বাবা, এই দিনটাই তো আমি দেখতে চাইছিলাম। দোকানে আমার কাজের ধরন বদলে গিয়েছিল। আমি শুধু কাজই করতাম না, ফাঁকা সময় পেলেই বই খুলে বসতাম। মালিকের ছেলে একদিন বলল, কার্তিক, তুমি দিন দিন এত ভালো হয়ে উঠছ যে হয়তো তুমি আমাদের সবার থেকে এগিয়ে যাবে। ওর কথা শুনে আমার সাহস আরও বেড়ে গেল। সময় কেটে যাচ্ছিল, অমিতের পড়াশোনা এগোচ্ছিল, সাথে আমারও। তার কাছে সব রকম সুবিধা ছিল, আর আমার কাছে ছিল কেবল পরিশ্রম। কিন্তু মন বলতো, পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি। মা প্রায়ই রাতে আমার পাশে বসে বলতেন, বাবা, তুই তো খুব ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়। আমি হাসি মুখে জবাব দিতাম, না মা, পড়াশোনায় কোনো ক্লান্তি নেই। আমি জানতাম, যদি আমি সঠিক পথে চলতে থাকি তবে একদিন সব বদলে যাবে। গ্রীষ্মের এক সন্ধ্যায় আমার কাকিমার মুখে আনন্দের ঝলক, চোখে মুখে গর্বের আলো। গোটা পাড়ায় খবর ছড়িয়ে পড়ল যে তার ছেলে পুলিশ অফিসার হয়েছে। গলিতে গলিতে এই নিয়ে আলোচনা চলছে, আর সবাই তার প্রশংসা করছে। বাড়ির আঙিনায় কাকিমা একটা পার্টির আয়োজন করলেন। চেয়ার বসানো হলো, রংবেরঙের আলো জ্বালানো হলো। লোকজন আসছিল, যাচ্ছিল, আর কাকিমা প্রত্যেকের কাছে তার ছেলের প্রশংসা করছিল। তার মুখে এমন গর্ব ছিল যেন দুনিয়ার সব সুখ তারই দখলে। আজ তার ছেলে উপস্থিত ছিল না, তবুও পার্টির পরিবেশ এমন ছিল যেন বিয়ে বাড়ি। আমি কোণে দাঁড়িয়ে সব দেখছিলাম। কাকিমার কথায় গর্ব যেমন ছিল তেমনই বিষ ছিল। তিনি অতিথিদের বলছিলেন, এই যে আমার ছেলে যে অফিসার হয়েছে, এটা আমার কষ্টের ফল। আমি সবসময় ওকে ভালো জায়গায় পড়াশোনা করিয়েছি। তারপর আমার দিকে তাকিয়ে কটাক্ষ করে বললেন, কিছু লোক আছে, তারা যতই চেষ্টা করুক তাদের কপালে কিছুই জোটে না। অতিথিরা আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে হেসে নিত, আর আমি চুপচাপ চোখ নামিয়ে নিতাম। পরের দিন আমি স্কুল থেকে ফিরছিলাম। দেখলাম গলিতে বাচ্চারা কাগজের পতাকা টাঙাচ্ছে। তাদের একজন আনন্দে বলল, আমাদের পাড়ার ছেলে পুলিশ অফিসার হয়েছে। আমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমার বুকের ভেতর থেকে একটা আওয়াজ উঠল যে একদিন মানুষ আমার সম্পর্কেও এমনভাবেই বলবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমি মায়ের পাশে গিয়ে বসলাম। তিনি ক্লান্ত গলায় বললেন, বাবা, আজও সারাদিন সবার কাজ করেছি, এখন খুব ক্লান্ত। আমি তার হাত ধরে বললাম, মা, সহ্য করো, এখন সময় আমাদের নয়, কিন্তু একদিন আসবে যখন সব কিছু বদলে যাবে। কাকিমার গর্ব ক্রমেই বাড়ছিল, কেননা গ্রামের লোকজন তাকে বলতো, তুমি খুব ভাগ্যবতী যে তোমার ছেলে অফিসার হয়েছে। আমি ঠিক করলাম, আমার শুধু একটাই কাজ, সেটা হলো অবিরাম পরিশ্রম। সকালে আবার সেই হইচই। কাকিমা লোকজন জড়ো করে ঘোষণা দিলেন, আমার ছেলের সাফল্যে আর একটা বড় পার্টি হবে। এবার পুরো পরিবারকে ডাকা হবে, যাতে সবাই জানতে পারে যে আমার ছেলে পুলিশ অফিসার হয়েছে। তার গলায় গর্ব যেমন ছিল তেমনই ছিল হুকুমের সুর। তিনি একটা তালিকা বের করে আমার নাম ধরে বললেন, কার্তিক, এই সব নিমন্ত্রণপত্রগুলো নে, আর এক একজনের বাড়ি গিয়ে এগুলো দিয়ে আসবি, আর বলে আসবি তারা যেন অবশ্যই আসে। আমি সব কার্ড হাতে নিয়ে বেরোলাম। আমি নাম দেখে দেখে দরজায় গিয়ে কড়া নাড়তাম, আর কার্ড এগিয়ে দিতাম। লোকজন খুশি হয়ে বলতো, বাহ, অসাধারণ, অফিসার হয়েছে, আমরা অবশ্যই আসব। কিন্তু সঙ্গে সঙ্গেই যখন তাদের চোখ আমার ওপরে পড়ত, তাদের আচরণ বদলে যেত। কেউ চুপচাপ ভেতরে চলে যেত, তো কেউ বা হঠাৎ কথা শেষ করে দিত। তখন আমার মনে হতো আমি যেন একেবারে অকেজো মানুষ, যার কোনো মূল্যই নেই।
কার্ড বিলি করতে করতে আমার মনে হচ্ছিল এত কার্ডে এত নাম আছে, অথচ কোনো কার্ডেই আমি বা আমার মায়ের কোনো উল্লেখই নেই। সবারই এই আনন্দে ভাগ নেওয়ার অধিকার ছিল, কিন্তু আমাদের কপালে ছিল শুধু খাটুনি আর সেবা। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম আঙিনায় সারি সারি করে চেয়ার বসানো, বড় বড় হাঁড়ি পাতিলে খাবার সাজানো, চারদিকের পরিবেশই আলাদা। কাকিমা বারবার এসে নির্দেশ দিচ্ছেন, চেয়ারগুলো সোজা করে বসাও, সবকিছু এমন হতে হবে যেন মানুষ দেখেই প্রশংসা করে। মা তখনও আগের মতো ঝাড়ু, বাসন আর ঘরের এদিক সেদিকের কাজে ব্যস্ত। একে একে অতিথিরা আসতে লাগলেন, সবার মুখে আনন্দ। কাকিমা বারবার নিজের সাজগোজ ঠিক করছিলেন আর অতিথিদের বলছিলেন, আজ আমার ছেলের সংবর্ধনা হচ্ছে, ওর গৌরবেই এই সমস্ত আয়োজন। গ্রামের বড়রা সামনের সারিতে বসেছিলেন। কয়েকজন যুবক হাতে মালা নিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন পুলিশ অফিসার এই বাড়িতে প্রবেশ করবে। শোরগোল ক্রমশ বাড়ছিল। কিছুক্ষণ পরে দূরে গাড়ির হর্ন শোনা গেল। এতে সবাই একসাথে দাঁড়িয়ে গেল। শোরগোল উঠল, আসছে, অফিসার আসছে। ধীরে ধীরে একটা গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার পেছনে আরও একটি গাড়ি এসে থামল, যেখানে ইউনিফর্ম পরা হোমগার্ড বসেছিল। গার্ডরা গাড়ি থেকে নেমে এক লাইনে দাঁড়ালো। সবাই ভেবেছিল এখন কাকিমার ছেলেই গাড়ি থেকে নামবে, কিন্তু গাড়ির দরজা খুলে আমি নামলাম। আমার গায়ে সাদা জামা, তার ওপর কালো কোট আর গলায় ঝুলছে সরকারি পরিচয়পত্র। আমি মাটিতে পা রাখতেই পুরো আঙিনায় নিস্তব্ধতা নেমে এলো। মানুষজন অবাক চোখে আমাকে দেখছিল, কেননা কারোরই বিশ্বাস হচ্ছিল না। চারদিকে চাপা গুঞ্জন উঠল, এ তো কার্তিক, এটা কি করে সম্ভব? এ তো সেই ছেলে যাকে আমরা সবসময় দোকানে দেখতাম। অন্য এক মহিলা বিস্ময়ে বলে উঠলেন, হে ভগবান, এ তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কাকিমার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মুখে বিস্ময় আর লজ্জা স্পষ্টভাবে ফুটে উঠল। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আমি এগিয়ে গিয়ে গ্রামের বয়স্কদের প্রণাম করলাম। কাকিমা একটু সামনে এগিয়ে এসে বললেন, এটা কি করে সম্ভব? তুই তো কোনোদিন স্কুলেই যাসনি, তাহলে তুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হলি কিভাবে? আমি কোমল অথচ দৃঢ় গলায় উত্তর দিলাম, হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু আপনি জানতে পারেননি। দোকানে কাজ করার পাশাপাশি আমি পড়াশোনাও চালিয়ে গিয়েছিলাম। ভগবান আমাকে আমার পরিশ্রমের ফল দিয়েছেন, তাই আজ আমি এই পদে পৌঁছেছি। অতিথিদের মধ্যে আবার গুঞ্জন উঠল। কেউ বলল, সত্যিই আশ্চর্যের ব্যাপার। অন্যজন বলল, আমরা তো যাকে সবসময় ছোট করে দেখেছি, আজ সেই আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। পেছনে মা দাঁড়িয়েছিলেন, তার চোখ জলে ভিজে উঠেছিল, তবে মুখে ফুটে উঠেছিল শান্তির হাসি। আমি তাকে নিজের কাছে টেনে নিলাম এবং সঙ্গে দোকানের মালিককেও ডেকে এনে তাদের দুজনের হাত ধরে বললাম, আমি আজ যেটুকুই হয়েছি সবই এনাদের আশীর্বাদে হয়েছি। ভিড়ের রং একেবারে পাল্টে গেল। যেখানে এতক্ষণ গর্ব আর বড়াই ছিল, সেখানে এখন বিস্ময় আর নীরবতা। সব চোখ তখন আমার দিকে নিবদ্ধ। আমি হালকা হাসি নিয়ে মায়ের হাত ধরে তাকে সবার সামনে এনে একটি চেয়ারে বসালাম। তারপর মালিককেও পাশের একটা চেয়ারে বসিয়ে বললাম, আজ আমি যা কিছু হয়েছি তার সব কৃতিত্ব আমার মা আর আমার মালিকের। আমার মা সেই নারী যিনি সব দুঃখ সহ্য করেছেন, কিন্তু তারপরেও আমাকে শক্তি জুগিয়েছেন। আর মালিক সেই মানুষ যিনি আমাকে মানুষ হিসাবে সম্মান দিয়েছেন। ছোট্ট এক ছেলের বুকের ভেতর লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে সার্থক করতে সাহায্য করেছেন। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের অনেকের মুখে লজ্জার ছাপ ফুটে উঠল। এক বৃদ্ধ সামনে এগিয়ে এসে বললেন, বাবা, আমরা কখনো তোমাকে সম্মান দিইনি, এটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল, আমাদের ক্ষমা করে দিও। আমি শান্ত গলায় বললাম, আমি মনের ভেতর থেকে সবাইকে ক্ষমা করে দিয়েছি, কেননা আমার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয়, বরং দেখানো যে ধৈর্য আর পরিশ্রম দিয়ে সব কিছু সম্ভব। এক এক করে সবাই আমার কাছে আসতে লাগল। কেউ হাত মেলালো, কেউ মাথা নিচু করল। মহিলারা আমার মায়ের কাছে গিয়ে বলল, আমরা সব সময় তোমাকে হেয় করেছি, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। মায়ের চোখ ভিজে গেল, কিন্তু ঠোঁটে শান্ত এক হাসি ফুটে উঠল। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো অমিত। তাকে দেখে সবাই অবাক হয়ে গেল, কেননা তার গায়ে ছিল সাধারণ পোশাক। কাকিমা তড়িঘড়ি দৌড়ে গিয়ে তার কলার চেপে ধরে বললেন, এ কি করেছিস তুই? তুই তো বলেছিলি যে তুই অফিসার হয়েছিস। অমিত মায়ের কাছে ক্ষমা চেয়ে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও,
আমি খারাপ সঙ্গের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই তোমাকে শুধু এই জন্য মিথ্যে বলেছিলাম যে তুমি যাতে খুশি হও, তৃপ্তি পাও। তারপর সে আমার দিকে ফিরে বলল, ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে সবসময় হেয় করেছি, নিচু ভেবেছি। তুই চাইলে আমার থেকে প্রতিশোধ নিতে পারিস। আমি তার হাত ধরে বললাম, আমি এতটা ছোট নই যে প্রতিশোধ নেব। ভগবান আমাকে যে সম্মান দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। তুমিও নিজের সাফল্যের জন্য পরিশ্রম চালিয়ে যাও। অমিতের চোখে বিস্ময়। সে বিশ্বাসই করতে পারছিল না যে আমি তাকে হেয় করছি না। কাকিমা সব কিছু নীরবে শুনছিলেন। তার মুখে স্পষ্ট অনুশোচনা দেখা যাচ্ছিল। তিনি আস্তে আস্তে মায়ের কাছে এগিয়ে এসে মায়ের পায়ের কাছে বসে পড়ে বললেন, দিদি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার ছেলেকে সব সময় অপমান করেছি, কিন্তু আজ আমার সমস্ত গর্ব ভেঙে গেছে, আমাকে মাফ করে দাও। মা তাকে উঠিয়ে শান্ত গলায় বললেন, ক্ষমা চাইলে ভগবানের কাছে চাও, আমার কাছে নয়। যারা এতদিন শুধু আমার কাকিমার প্রশংসা করত, তারা এখন মায়ের ত্যাগ আর কষ্টের গল্প করছিল। একজন বললেন, সত্যিই তোমার মায়ের মর্যাদা সবচেয়ে বড়, আর তোমার মালিক যা করেছেন সেটা মানবতার এক অনন্য উদাহরণ। আমি বললাম, মানুষ কখনো ছোট হয় না, দারিদ্র্য তাকে কখনো আটকাতে পারে না। আসল ব্যাপার হল সে নিজের স্বপ্ন পূরণের জন্য অতটা পরিশ্রম করছে। যদি আমাদের দেশের ধনীরা গরিবদের পাশে দাঁড়ায়, তাহলে কোনো শিশু পিছিয়ে পড়বে না, যেমন আমার মালিক আমাকে সমর্থন দিয়েছিলেন। মা আমার দিকে তাকিয়ে আবেগ ভরা কণ্ঠে বললেন, বাবা, আজ আমার মন ভরে গেছে। যে স্বপ্ন দেখার সাহস আমি কোনোদিন পাইনি, সেই স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, মা, এই সবই তোমার আর মালিকের দয়া আর আশীর্বাদের ফল। সবাই একে একে আমার কাছে এসে ক্ষমা চাইতে লাগল, কিন্তু আমি সবাইকে বললাম, অতীত ভুলে এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এরপরে আমি মায়ের হাত ধরে বললাম, এখন আমি তোমার জীবনে সেই সুখ এনে দেব যেটা একদিন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তারপর আমি মালিকের দিকে তাকিয়ে বললাম, জীবনে যদি কোনোদিন আমার প্রয়োজন হয়, তবে একবারের জন্যও দ্বিধা করবেন না। আপনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সেটা আমি মৃত্যুর শেষ দিন পর্যন্ত মনে রাখব। সততা, ধৈর্য আর পরিশ্রম